নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে যে মানুষটাকে আমরা পেয়েছি, প্রখ্যাত আইনজীবী, এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। এক স্পষ্টবাদী লোক, ঠোঁটকাটা লোক, এবং সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য যিনি দরাজভাবে এসে দাঁড়ান। ফিরদৌস শামীম, ফিরদৌস দাকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফিরদৌস দা যেটা শুধু জিজ্ঞাসা করব, যে এসএসসি মামলার আপনারা লড়ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল এবং ডবল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে নতুন নিয়মেই পরীক্ষা হবে। তো দাদা, তাতে তো কিছু সমস্যা থেকে যাচ্ছে, যেমন ধরুন আপনার ওই 10 নম্বর এক্সট্রা, বা ধরুন ওই টিচিং অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। তো আপনি যেহেতু মামলাটা গোড়া থেকে লড়েছেন, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন আমার দর্শকদের জন্য, বা আর কোনো ভবিষ্যতে মামলা স্কোপ আছে কিনা। এই যে রাজ্য সরকার বলছে যে আমরা সমস্ত রায় মেনে সমস্ত কাজ করে দিয়েছি, করেননি। বিশেষ করে সেই অংশটির কাজ করেনি, যেমন টেন্টেডের কাছ থেকে টাকা ফেরত নেওয়া, এবং এটা আমরা করাবই। শেতাবুদ্দিন সহ একাধিক মামলাকারী, নাসরিন থেকে শুরু করে একাধিক মামলাকারীর এই যে কন্টেম্প্ট, সেটা পেন্ডিং কিন্তু সুপ্রিম কোর্টের সামনে, যে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। ফলে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরতের যে পোর্শনটি, সেটা এখনো কিন্তু কমপ্লাই হয়নি। এবং সেটা হলেই কিন্তু আসল যে এই যে মূল মামলা, সেই মামলার যে মানে আমি মনে করি সর্বোৎকৃষ্ট যে নির্দেশ, সেই নির্দেশটি পালিত হলেই এই মামলার আপনি বলতে পারেন যে ওই যে চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব, আদারওয়াইজ নয়। সেটা হচ্ছে যে এইটা নিয়ে যে কন্টেম্প মামলাগুলো রয়েছে পেন্ডিং, সেটা তাহলে সামনের দিনে আবার উঠবে অবভিয়াসলি এই সামনের সপ্তাহেই উঠবে, বা তার পরের সপ্তাহে উঠবে। সামনের সপ্তাহে কয়েকটা উঠবে, তার পরের সপ্তাহে উঠবে কন্টেম্প মামলা, অবভিয়াসলি। কারণ কন্টেম্প মামলা, যেটা মূলত রায়ের যে অংশটিকে এখনো পর্যন্ত এক্সিকিউট হয়নি, এক্সিকিউট করেনি, নির্দিষ্টভাবে বলা আছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এখনো তো সেটা কমপ্লাই করেননি। উইলফুলি আপনি ডিসঅবে করছেন সুপ্রিম কোর্টের রায়। কেন করছেন? তার কারণ এটা করতে গেলে আপনার দলের নেতা নেত্রীরা বিড়ম্বনায় পড়বে। কে বিড়ম্বনায় পড়বে বা কে বিড়ম্বনায় পড়বে না, তার উপর ভিত্তিতে একটি রায় কমপ্লাই করবেন কি করবেন না, সেটা তো হতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ পালন করতে হবে। সামনে গেজেট নোটিফিকেশন আছে, পরীক্ষা খুব সম্ভবত সেপ্টেম্বরে হবে বলে শোনা যাচ্ছে। তো আপনার কি মনে হয়, বিজ্ঞাপিত হয়েছে, তো আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত পরীক্ষাটা সুষ্ঠুভাবে হবে? না, পরীক্ষা তো নিতেই হবে। পরীক্ষা 31শে ডিসেম্বরের মধ্যে নিতে হবে। এ নিয়ে মানে আপনার আমার মনে কোনো সন্দেহ থাকা উচিত না। আমরা তো চাইছি যেমন করে হোক পরীক্ষা নিতেই হবে। তার কারণ এই রাজ্যে পিটিআর রেশিও, ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ। না, আমি বলছি সুষ্ঠুভাবে হবে বলে বিশ্বাস করেন না? এই সুষ্ঠু আপনি যে সুষ্ঠু বলুন যে দুর্নীতিহীন ভাবে হবে কিনা, দুর্নীতিহীন আমি বিশ্বাস করি না। এই রাজ্যে কোনো নিয়োগ দুর্নীতিহীন ভাবে হবে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। হতে পারে আমি ভুল প্রমাণিত হলে সব থেকে বেশি খুশি হব, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যে কোনো নিয়োগ দুর্নীতিহীন ভাবে হবে এটা আমি বিশ্বাস করি না। তার কারণ কি? তার কারণ যেদিন আমি ওই রুলটি দেখেছি, সেদিনই আমি বুঝেছিলাম এই রুল তৈরি করা হয়েছে এই ইন্টেনশন নিয়ে দুর্নীতি করব। কেন রুলের আমি 3টে পোর্শন বলি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আগের রুলে ছিল, 2016 সালের রুলে 55 নম্বর রিটেন এক্সামিনেশন, 35 হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, 10 হচ্ছে ইন্টারভিউ। নতুন রুলে কি করলো? 60 রিটেন এক্সামিনেশন, 10 একাডেমিক, 10 প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, 10 ইন্টারভিউ, 10 লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ, আপনি একজন যিনি ইন্টারভিউয়ার, তিনি দেখছেন একজন ইন্টারভিউ দিতে এসছেন, দরজা খুলে ঢুকলেন, দেখলেন অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ, 10-এ 10 বসিয়ে দিলেন। একটা ব্ল্যাকবোর্ড আছে, বললেন 3+2 কত হয় লিখো, 5 লিখে দিল। অসাধারণ লেকচার ডেমো, 10-এ 10 দিলেন, কারণ তিনি বাইরে 20 লাখ দিয়েছেন। আর একজন ঢুকলো, তাকে প্রশ্নের পর প্রশ্ন জর্জরিত করলেন, লেকচার ডেমোতে পছন্দ হলো না, কারণ তিনি 500 টাকা দিয়েছেন, 20 লাখ দিতে পারেননি। 10-এ 1 ইন্টারভিউ, আর 10-এ লেকচার ডেমো, 10-এ 1, 2 পেলেন। আপনি কি করে পাবেন? তার আগে তো
টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর। টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে বলি, টিচিং এক্সপিরিয়েন্সে কাদের টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেবেন? পার্মানেন্ট টিচার, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, পাড়ার তৃণমূল নেতাকে ঘুষ দিয়ে ঢোকা টিচার, স্কুলে এনগেজমেন্ট আছে সেই টিচার, যাকে পারবেন, মানে যে স্কুলের ডাইস কোড আছে সেই স্কুলের টিচারকে আপনি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেবেন। আমার এক মানে তিনি এই বিষয়ে অনেক দিন ধরে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন, একজন শিক্ষক কামাল হোসেন, তৃণমূল কংগ্রেসেরই তিনি মুখপাত্র। যেদিন রুল বেরোয় তার পরের দিনই তিনি বলছেন, আমাকেই বলেছেন এবং তিনি ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ওই টিচিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বিক্রি হবে বলে ফোন আসছে, যে টিচিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ইয়ে করো কেন, পেয়ে যাবে। এই যে দুর্নীতি করব বলে একটা আইন তৈরি করা, সরকার ক্ষমতায় এসছে, সরকারের ইন্টেনশন হচ্ছে দুর্নীতি করব। আচ্ছা 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলসগুলো আছে, আপনি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম, একাদশ দ্বাদশ আপনি দেখুন, প্রাথমিকের রুলসে কোথাও বলা নেই প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে, শুধু পাবলিশ শব্দটা এসছে, রেখে ভুল করেই হোক বা যে করে, কিন্তু পাবলিশ করেনি। 2016 সালের কোনো নিয়োগ প্রক্রিয়ায় মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস পাবলিশ করেনি, আমাদেরকে মামলা করে সেটা পাবলিশ করতে হয়েছে। কেন? কারণ সরকারের ইন্টেনশনটাই হচ্ছে যে আমি দুর্নীতি করব যাতে পার্থ চট্টোপাধ্যায়রা, সুবীরেশ ভট্টাচার্যরা, মানিক ভট্টাচার্যরা এরা দুর্নীতি করতে পারে, সেই জন্য এদের হাতে একটা রুল তুলে দেব, এবার তোমরা বাজার থেকে টাকা তোলো, বাজার থেকে টাকা তুলে তোমরা পুষ্ট করো, তারপরে কোনো কিছু প্রকাশ করবে না। এই যে ধরুন আমি গতকাল একটা মামলা করেছি পূর্ব মেদিনীপুর, সেখানে পঞ্চায়েতের বেশ কিছু কর্মী নিয়োগ হবে। আরে শুনলে অবাক হয়ে যাবেন, জানেন শূন্য পদ কত? শূন্য পদ 76, আর নিয়োগ হয়েছে কতজনের জানেন? 126 জনের। হ্যাঁ, এবং সে যে ছেলেটি পার্টিসিপেট করেছে সে বলছে সে যখনই অফিসে যে যায় জিজ্ঞাসা করে যে নিয়োগ হয়েছে, বলে না ও নিয়োগ হয়নি। 2017 সালে নিয়োগ, 18 সালে যায় বলে ও নিয়োগ হয়নি, 19 সালে যায় ও নিয়োগ হয়নি, 20 সালে যায় ও নিয়োগ হয়নি। সে বিরক্ত হয়ে 2022 সালে একটা আরটিআই করলো। আরটিআই জবাবে জানলো 2018 সালের প্যানেল পাবলিশ হয়েছে, দিয়ে বলছে তাহলে প্যানেল পাবলিশ হয়েছে তো আমার নাম্বার জানাও, আমার ওএমআর দাও, বলছে ওএমআর নেই, হাওয়া। একই আরটিআই অ্যাক্টে বলছে মিনিমাম 20 বছর তোমাকে ডকুমেন্ট রাখতে হবে। এই রাজ্যে কেন 20 বছর ডকুমেন্ট রাখবেন না? আর এই প্রাথমিকে কি করেছে জানেন? ওরা ডিজিটাইজ কপি বলে যেটা রেখেছে সেটা হচ্ছে এডিটেবল কপি। মানে আপনাকে যদি বলি এইটার আপনি ডিজিটাল করবেন, কি করবেন? একটা ছবি তুলে রেখে দেবেন, এটার ফটোকপি করবেন, স্ক্যান করবেন। ওরা এত উন্নত মস্তিষ্কের, ওনারা স্ক্যান করেননি, ওনারা এটার যাতে মানে এডিটেবল কপি তৈরি হয়, মানে টাইপ কপি, এই টাইপ কপি রেখেছে, মানে যে কোনো সময় যে টাকা দেবে তাকে পাস করিয়ে দেবে। এই উন্নত উর্বর মস্তিষ্ক কোথায়? মানে পিডিএফ ফরম্যাট যেখানে অ্যাভেলেবেল, মানে বাজারে যে কোনো দোকানে যাবে, সফটওয়্যারের দোকানে পিডিএফ, ওরা কি এডিএফ কপি রেখেছে। এবং এই স্পেশাল সফটওয়্যারটা শুনলে অবাক হয়ে যাবেন, স্পেশালি অন্য দেশ থেকে আনানো হয়েছে, মানে যেটা ইউজড হয় না সাধারণভাবে। এবং শুধু তাই না, যে সংস্থাকে এই স্ক্যান করার দায়িত্ব দিয়েছে সেটা কি জানেন? চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ফার্ম, কালীঘাটের একটা সিএ ফার্মকে দায়িত্ব দিয়েছে যে তোমরা প্রাথমিকের ক্ষেত্রে তোমরা এই নিয়োগ প্রক্রিয়ায় স্ক্যানিং করবে, অ্যাসেস করবে। কালীঘাটের একটা সিএ ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। বুঝতে পারছেন মানে দুর্নীতির মানে গভীরতা কোন জায়গায়? সরকার চাইছে দুর্নীতি করবে, একটা বোর্ড বলছে আমার কনফিডেন্সিয়াল সেকশন হচ্ছে ওই সিএ ফার্ম, নির্দ্বিধায় এসে আদালতে এফিডেভিট করে বলছে ও আমি তো 2022 সালে এসছি, আমি আগের কি হয়েছে আমি জানি না। ইনস্টিটিউশনাল মেমোরি থাকবে না। এই জিনিস হচ্ছে, এই জিনিস কেন হচ্ছে? বলছে আগের ও প্রেসিডেন্ট ও জালি ছিল, আমি জালি নয়, আমার আগের কি করেছে আমি জানি না। এই যে পরিস্থিতি, এই যে এসএসসি পরীক্ষাটা যেটা হবে সেইটা কি তাহলে এই অসাম্যটা বজায় রেখেই হবে, যে ওই এক্সপেরিয়েন্স? সেটা যদি ধরুন মানে আদালতে ইন্টারভিউ না করে তাহলে হবে। দেখুন আমি একটা কথা বলি, মানে এই ব্যাপারে আমার একটা নির্দিষ্ট ওপিনিয়ন আছে এবং আমি বিভিন্ন সময় বলেছি, অনেকেই মানে অনেকেই হয়তো তাতে ক্ষুণ্ণ হন,
তাতে আমার কিছু যায় আসে না। দেখুন, অনেকেই মনে করেন বিচার হচ্ছে একটা ইউটোপিয়ান কনসেপ্ট। বিচার মানে বিচারালয়ের অভ্যন্তরে একজন বিচারপতি বা দুজন বিচারপতি, তার সামনে দাঁড়িয়ে থাকা চারজন আইনজীবী। বিচার মানে তা নয়, কিন্তু বিচার একটা হলিস্টিক আইডিয়া। সেই হলিস্টিক আইডিয়াতে সকলের পার্টিসিপেশন আছে। আপনি যদি সঠিক বিচার পেতে চান, প্রথম সঠিক বিচার আপনাকে করতে হবে। আপনি ভুল বিচার করে আপনি মনে করছেন যে আরজি করের আমি ঠিক বিচার পাবো, আমার ছেলেটির চাকরি হচ্ছে না ঠিক বিচার পাবো, আমার মেয়েটির হাত ধরে টানলো ঠিক বিচার পাবো। আরে আপনার মেয়েটির হাত ধরে টানলেও যে ইনভেস্টিগেটিভ অফিসার, সে ইনভেস্টিগেশন সঠিক করছে না। ইনভেস্টিগেটিভ অফিসার পাড়ার তৃণমূল নেতা যা বলবে সেই অনুযায়ী হবে ইনভেস্টিগেশন। আপনি সঠিক বিচার পাবেন কি করে? জজ সাহেব কি কোমরে গামছা বেঁধে, শুনতে খারাপ লাগলেও কোমরে গামছা দিয়ে ইনভেস্টিগেশন করবে? দেখুন, আমি কথাটাকে ডাইলুট করলাম, কিন্তু ফ্যাক্ট তো এটা। একদম। আপনাকে ইনভেস্টিগেশন মানে কি কেন্দ্রের ইনভেস্টিগেশন এজেন্সি অথবা রাজ্যের ইনভেস্টিগেটিভ এজেন্সির উপরে নির্ভর করতে হবে? আদালতে তো নিজস্ব ইনভেস্টিগেটিভ এজেন্সি নেই, বা কোনো রাজনৈতিক দলের নিজস্ব ইনভেস্টিগেটিভ এজেন্সি দিয়ে পরিচালিত হবে একটা ইনভেস্টিগেশন, তাও তো হতে পারে না। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে এই বিচার পাওয়ার কনসেপ্টে সকলের পার্টিসিপেশন আছে। অনেকে এটা ভুলে যান। এই বিচার, এই কনসেপ্টটা শুধুমাত্র মানে একটা ইউটোপিয়ান কনসেপ্ট নয়, বা ওই বিচারালয়ের অভ্যন্তরে ওই জাস্ট একটা ছোট্ট বিষয় না। এর একটা হলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে এবং সেখানে সকলের পার্টিসিপেশন রয়েছে। এখন সমস্যাটা কি বলুন তো? সমস্যা হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে, দেখুন, যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার। মানে এই এসএসসির মামলায় দেখেছি কত এফিডেভিট, মিথ্যা ওই এফিডেভিট এসছে। মানে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার কোন পর্যায়ে যেতে পারে, এই রাজ্যের যদি একটার পর একটা ঘটনা না দেখেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক মিথ্যাচার সমাজের বুকে একেবারে দানা বেঁধেছে।